হ্যালো স্টুডেন্টস, এইচকে এডু হাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা তোমাদের ক্লাস 6-এর পরিবেশ বিজ্ঞান থেকে সেকেন্ড ইউনিট টেস্ট বা দ্বিতীয় পর্বের মূল্যায়নের জন্য আমরা এখানে চ্যাপ্টার নাম্বার 6 যেটা রয়েছে, দেখো বল ও শক্তির প্রাথমিক ধারণা, কেমন চ্যাপ্টার নাম্বার 6, সেটা থেকে আমরা আজকে আরও একটা গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছি। এখান থেকে আমাদের দেখবে 3টে ক্লাস হয়ে গেছে, কেমন 3টে ক্লাসে আমরা এই পেজ নাম্বার 91 91 পাতা পর্যন্ত প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা এখানে যা কিছু লেখা আছে, সব কনসেপ্টগুলো, সব ধারণাগুলো একদম জলের মতো সহজ করে বুঝে নিয়েছিলাম। কি কি প্রশ্ন সেকেন্ড ইউনিট টেস্টের জন্য তোমরা করে যাবে, কোনগুলো খুব ইম্পর্টেন্ট, সেগুলো আমরা ক্লাসেই ডিসকাস করে নিয়েছিলাম। এছাড়া রায় মার্টিন বা পারুল প্রকাশনের সহায়িকা বইগুলো থেকেও তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার আমি দেখিয়ে দিয়েছিলাম। কেমন, যারা আগের ক্লাসগুলো দেখোনি, ক্লাস 6-এর পরিবেশের প্লেলিস্ট পাবে, দেখবে ক্লাস 6-এর পরিবেশের প্লেলিস্ট আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশানে গেলেই পেয়ে যাবে, সেখান থেকে অবশ্যই দেখে নিও। আমি বলেছিলাম আগের দিনে যে এই আজকের ক্লাসটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হতে চলেছে এবং এটা কিন্তু অনেক কাজে দেবে পরবর্তীকালে যখন তোমরা চাকরির পরীক্ষা দেবে। বিভিন্ন চাকরির পরীক্ষাতেও এই চ্যাপ্টার থেকে আমাদের প্রশ্ন আসে, কেমন, এবং খুব সহজ জিনিস, এটা ভালো করে বুঝে নাও এবং এটা দেখবে পড়তেও কিন্তু খুব মজা লাগবে। দেখো, আমরা এখানে দেখছি যে প্রাণীর খাদ্য আমরা উৎসগুলো দেখেছিলাম, যে আমরা দুধ হতে পারে, মাখন হতে পারে, ঘি হতে পারে, মাছ মাংস ডিম হতে পারে, এগুলো সব প্রাণীজ খাবার আমরা দেখেছিলাম, কেমন। এবং কিছু কিছু প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, সেটাও দেখেছিলাম, যেমন গরু ছাগল এরা সরাসরি উদ্ভিদকে খায়, লতা পাতা ঘাস এগুলো খেয়ে থাকে, কেমন। এবার দেখো, এখানে আমরা সেই অনুযায়ী ভাগ করবো, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, এরকম ভাগ পড়বো আমরা এবং ছবির সাহায্যে বুঝবো। একটা জিনিসও কিন্তু এদিক ওদিক হবে না, আমি একদম পরপর তোমাদের বুঝিয়ে দেবো, কেমন। প্রথমে আমরা এখানে এই ছবিটার দিকে খেয়াল করব, দেখো এই ছবিটার দিকে খেয়াল করব যাতে আমাদের বুঝতে সুবিধা হয়, কেমন। তাহলে আমাদের এই ওপরটা পরে পড়ছে, আমি এই জায়গাটা দেখিয়ে দিচ্ছি। ধরো সূর্য থেকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে সবুজ উদ্ভিদ, যেমন দেখো ঘাস, কেমন, কি করে তারা সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাবার তৈরি করে, নিয়ে সৌরশক্তিটাকে স্থিতিশক্তি হিসাবে জমা করে। আমরা আগের দিনের ক্লাসেই করেছিলাম এটা, যে গাছ যখন খাবার তৈরি করে দিনের বেলায়, তখন সৌরশক্তিকে কাজে লাগায়, নিয়ে সৌরশক্তিকে স্থিতিশক্তি হিসেবে জমা রাখে। তারপর যখন ঘাসকে কে খায়, হরিণ খাচ্ছে, তাহলে ঘাসের মধ্যে যে শক্তিটা জমা আছে সেটা হরিণের মধ্যে যায়। তারপর হরিণকে যখন সিংহ খায়, তখন হরিণের শক্তিটা সিংহের মধ্যে যায়। এবার যে কোনো এটা কি বলো, পর যে সাজানো আছে এটাকে বলা হয় খাদ্য শৃঙ্খল। আমি সব সংজ্ঞাগুলো বলে দেবো, আমি জাস্ট বুঝিয়ে দিচ্ছি জায়গাগুলো, তারপর সংজ্ঞা কীভাবে লিখবো সব বলে দেবো। তাহলে প্রথমে দেখো, এটা হচ্ছে শক্তির উৎস। আমরা দেখিয়েছিলাম পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হচ্ছে কে, সূর্য। যে কোনো জিনিস আমরা পৃথিবীতে যা কিছু শক্তি পাচ্ছি সব সোজা পথে বা ঘুর পথে, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি কি থেকে পাই, সূর্য থেকে পাই। তাই জন্য সূর্যকে আমরা সমস্ত শক্তির উৎস ধরি। এবার ঘাস নিজে কিন্তু খাবার তৈরি করতে পারে, তো নিজের দেহে খাবার তৈরি করতে পারে, যেহেতু সবুজ উদ্ভিদ। যে কোনো উদ্ভিদ, আম জাম কাঁঠাল লিচু, কেমন, কলা গাছ হতে পারে, কেমন, যে কোনো ফলের মূলের গাছ হতে পারে, শাক সবজি, তারা নিজের দেহে নিজে খাবার তৈরি করতে পারে, যে কোনো গাছ। তাহলে নিজের দেহে যারা নিজে খাবার তৈরি করতে পারে তাদেরকে আমরা কি বলবো, উৎপাদক বলবো। বোঝা গেল? তাহলে উৎপাদক মানে যেসব সবুজ উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজের দেহে খাবার তৈরি করতে পারে তাকে উৎপাদক বলে। তোমরা চাইলে, আমি এখানে দেখাচ্ছি পারুলের এই বই থেকে দেখাচ্ছি, এটা লিখতে পারো। যে সমস্ত সবুজ উদ্ভিদ মানে ক্লোরোফিল যুক্ত উদ্ভিদ সূর্যালোক গ্রহণ করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজেদের দেহে খাদ্য উৎপন্ন করে, নিয়ে খাদ্য শৃঙ্খলের ভিত্তি রচনা করে, তাদের খাদ্য শৃঙ্খল বলে। যদি এইটুকু খাদ্য শৃঙ্খলের ভিত্তি রচনা করে না লিখতে পারো অসুবিধা নেই। যে সমস্ত সবুজ উদ্ভিদ সূর্যালোক গ্রহণ করে সালোক সংশ্লেষ পদ্ধতিতে নিজের দেহে খাদ্য উৎপন্ন করে তাদের উৎপাদক বলে, কেমন। যে সকল জীব বা যে সমস্ত উদ্ভিদ সূর্যালোকের সাহায্যে নিজেরাই নিজেদের দেহে খাবার তৈরি করতে পারে তাদের বলবো আমরা উৎপাদক। তাহলে উৎপাদক কারা, মানুষ কুকুর বেড়াল এরা তো খাবার তৈরি করতে পারে না, কারা পারে, গাছ পারে। তাহলে সমস্ত সবুজ উদ্ভিদ হলো উৎপাদকের উদাহরণ কি হবে, সমস্ত সবুজ উদ্ভিদ, যা কিছু সবুজ উদ্ভিদ আমরা দেখতে পাচ্ছি আশেপাশে, সবুজ গাছপালা সব হচ্ছে উৎপাদক। ওকে, এবার দেখো
এই এই ঘাসকে, এই উৎপাদককে যারা খায়, এই ঘাসকে যারা খায়, ঘাস কি হয়ে গেল এখানে উৎপাদক, তাহলে এই ঘাসকে যারা খায় তারা সরাসরি উৎপাদককে খাবার হিসাবে পাচ্ছে। ঘাসটা উৎপাদক, তাকে সরাসরি খাদ্য হিসাবে খায়। তাহলে হরিণের খাদ্য হচ্ছে ঘাস। কেমন? তাহলে যারা উৎপাদককে খায়, সরাসরি উৎপাদককে খায়, তাদেরকে আমরা কি বলবো? প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক। ওকে, তাহলে প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক কাকে বলে? লিখব খাদ্য শৃঙ্খলে উৎপাদক সবুজ উদ্ভিদের দেহাংশ খেয়ে যেসব খাদক বেঁচে থাকে তাদের প্রথম শ্রেণীর খাদক বলে। যেমন সমস্ত তৃণভোজী প্রাণী, ছাগল বলো, হরিণ বলো, এরা কি খায়? লতা পাতা ঘাস খায়, তারা সবুজ উদ্ভিদকে খায় মানে উৎপাদককে খায়। ফড়িং কি খায়? ঘাস খায়, তার মানে ফড়িং উৎপাদককে খায়। তাহলে উৎপাদককে যারা খেয়ে বেঁচে থাকে তারাই হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, মানে তারা হচ্ছে প্রাথমিক খাদক। তাহলে যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে, যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে বা উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের বলা হয় প্রথম শ্রেণীর খাদক বা প্রাথমিক খাদক। উদাহরণ হচ্ছে এইগুলো: ফড়িং হতে পারে, ছাগল হতে পারে, হরিণ হতে পারে, গরু হতে পারে, খরগোশ হতে পারে। কেমন? এগুলো জলের মধ্যে ছোট ছোট মাছ থাকে, সেগুলো শ্যাওলা খায়, ছোট ছোট মাছগুলো শ্যাওলা খায়, তাহলে সেই ছোট মাছগুলো হবে প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদক। এবার এই প্রথম শ্রেণীর খাদক হলো হরিণ, এই হরিণকে যারা খাচ্ছে সেটা হয়ে যাবে দ্বিতীয় শ্রেণীর খাদক। তাহলে খাদ্য শৃঙ্খলে প্রাথমিক খাদকদের যেসব জীব খেয়ে বেঁচে থাকে তাদের দ্বিতীয় শ্রেণীর খাদক বলে। সোজা করে বলতে পারি, যেসব প্রাণীরা প্রথম শ্রেণীর খাদকদের খায় তাদের বলবো দ্বিতীয় শ্রেণীর খাদক, বা যেসব প্রাণীরা প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণীর খাদকগুলোকে খেয়ে বেঁচে থাকে তাদের বলা হয় দ্বিতীয় শ্রেণীর খাদক বা গৌণ খাদক। প্রথমটাকে কি বলি? প্রাথমিক, আর দ্বিতীয়কে বলবো আমরা গৌণ। এবার দ্বিতীয়, আমরা যদি আর একটা খাদ্য শৃঙ্খল হয়তো পেতাম, আর একটা খাদ্য শৃঙ্খল যদি আমি এখানে লিখছি হয়তো ঘাস, ঘাসটা হচ্ছে কি? উৎপাদক। ঘাসকে খাচ্ছে হয়তো আমি ধরলাম ফড়িং বা ঘাস ফড়িং, সেটা হচ্ছে প্রাথমিক খাদক। এটা কি? প্রাথমিক। এখানে নিচে লিখে দেবে প্রাথমিক খাদক, আমি পুরোটা লিখছি না, আমি প্রাথমিক বা প্রথম শ্রেণীর লিখলাম। প্রাথমিক বা প্রথম শ্রেণীর, প্রথম শ্রেণীর। ফড়িংকে কে খায়? ব্যাং খায়, তাহলে ফড়িংকে ব্যাং খায়, এটা হবে গৌণ। গৌণ মানে দ্বিতীয়, গৌণ বা কি হবে এটা? দ্বিতীয়। এবার ব্যাংকে যারা খায়, দ্বিতীয় শ্রেণীর বা গৌণ খাদককে যারা খেয়ে বেঁচে থাকে তারা হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। কি খাদক তারা? তৃতীয় শ্রেণীর খাদক। কেমন? তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে এরকমভাবেও কিন্তু হয়, তৃতীয় শ্রেণীর খাদকও কিন্তু হয়। ওকে, তাহলে খাদ্য শৃঙ্খলের দ্বিতীয় শ্রেণীর খাদকদের খেয়ে যারা বেঁচে থাকে তাদের আমরা বলবো প্রগৌণ খাদক বা তৃতীয় শ্রেণীর খাদক। তাহলে এটাকে প্রাথমিক, এটা গৌণ, এটা তৃতীয়, বা কি বলছি এটাকে? প্রগৌণ বলছি। কেমন? প্রগৌণ খাদক বলবো। বোঝা গেল? তাহলে এখানে সাপটা হচ্ছে প্রগৌণ খাদক। যদি সাপেই শেষ হতো তাহলে সেটাকে আমরা মানে সর্বোচ্চ খাদকও বলতে পারতাম। লাস্টটাকে আমরা সর্বোচ্চ খাদক বলি, সাধারণত লাস্টটাকে আমরা সর্বোচ্চ খাদক বলি। কেমন? এখানে দেখো, এখানে একটা যে আমাদের খাদ্য শৃঙ্খল দিয়েছে সেখানে দেখো অনেকগুলো ধাপ রয়েছে, অনেকগুলো কিন্তু এখানে ধাপ রয়েছে। কেমন? এটা হচ্ছে শক্তির উৎস, প্রাথমিক খাদক, তার প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, তারপর এটা হচ্ছে সর্বোচ্চ খাদক। ওকে, এরকম অনেকগুলো কিন্তু ভাগ রয়েছে। সূর্য, উদ্ভিদ, ঘাস ফড়িং, ব্যাং, সাপ, ময়ূর, তাকে খাচ্ছে বাঘ। এরকম অনেকগুলো কিন্তু ভাগ এই বইয়ের মধ্যে আমাদের দেওয়া হয়েছে। কেমন? তোমাকে এরকম বলবে যে একটা জলজ বা পুকুরের খাদ্য শৃঙ্খলা উদাহরণ দাও, তখন লিখবে জলের শ্যাওলা, তাকে খাচ্ছে প্ল্যাংটন, তাকে খাচ্ছে মাছ, তাকে খাচ্ছে মাছরাঙা। তাহলে এটা উৎপাদক, প্রাথমিক, গৌণ, প্রগৌণ। মানে উৎপাদক প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক আর তৃতীয় শ্রেণীর খাদক, এটা হয়ে যাবে। একটা তৃণভূমি, তাহলে ঘাস, ফড়িং, ব্যাং, সাপ, তারপর এটা বেজি দিয়েছে। তাহলে উৎপাদক প্রথম, দ্বিতীয়, তৃতীয়, আর এটা হয়ে যাবে সর্বোচ্চ খাদক। সর্বোচ্চ, এটা হয়ে যাবে সর্বোচ্চ খাদক। কেমন? তাহলে এরকমভাবে আমাদের উদাহরণগুলো করতে হবে। কেমন? এবার দেখো, তাহলে এখানে বলছে যে তোমরা দেখতে পেলে খাদ্য শৃঙ্খল মানে কি? তাহলে খাদ্য শৃঙ্খল মানে যে পদ্ধতিতে সূর্য থেকে পাওয়া শক্তি,
যে পদ্ধতিতে সূর্য থেকে যে শক্তিটা আমরা পাচ্ছি, তাহলে সূর্য থেকে পাওয়া শক্তি সেটা উৎপাদক হয়ে পর্যায়ক্রমে খাদ্য খাদক খাদ্য খাদক খাদ্য খাদক খাদ্য খাদক এরকমভাবে গিয়ে বিভিন্ন প্রাণী গোষ্ঠীর মধ্য দিয়ে প্রবাহিত হয়ে শক্তির ধারাবাহিকতা বজায় রাখে, তাকে খাদ্য শৃঙ্খল বলে। যেমন এটা ঘাস, ধরো ঘাসকে খাচ্ছে ফড়িং, তাহলে ঘাস হচ্ছে খাদ্য, কার খাদ্য? ফড়িংয়ের খাদ্য। তাহলে এটা হচ্ছে খাদ্য, খাদ্যকে যে খায় সেটা হচ্ছে খাদক, তাহলে ঘাস হচ্ছে খাদ্য, ফড়িং হচ্ছে খাদক। কেমন? এবার ফড়িংকে যখন ব্যাঙ খাবে তখন ব্যাঙের খাদ্যকে, খাদ্য হচ্ছে এখানে ফড়িং, ফড়িংটা খাদ্য হয়ে গেল আর ব্যাঙ হয়ে গেল খাদক, ব্যাঙ খাদক। এবার ব্যাঙকে যখন সাপ খাবে তখন ব্যাঙ হয়ে যাবে খাদ্য, কার খাদ্য? সাপের খাদ্য, আর সাপ হয়ে যাবে খাদক। সাপকে যখন ময়ূর খাবে তখন সাপ হয়ে যাবে খাদ্য, ময়ূরের খাদ্য, আর ময়ূর হয়ে যাবে খাদক। ময়ূরকে যখন খাবে বাঘ তখন ময়ূর হবে খাদ্য আর বাঘ হবে খাদক। তাহলে খাদ্য খাদক খাদ্য খাদক এরকমভাবে কিন্তু সৌরশক্তিটা আমার শক্তিটা যাচ্ছে নিয়ে এটা কিন্তু প্রবাহিত হচ্ছে, এটাই হচ্ছে খাদ্য শৃঙ্খল। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো খাদ্য শৃঙ্খল। ওকে, তাহলে এখানে একটা সংজ্ঞা দিয়েছে, দেখো যে সংজ্ঞাটা পড়ে ভালো করে পড়বে এগুলো। হ্যাঁ, উৎপাদক কাকে বলে দেখালাম তোমাদের, উৎপাদক প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর খাদক কাকে বলে, এই সংজ্ঞাগুলো পড়বে। খাদ্য শৃঙ্খল কাকে বলে? যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক সবুজ উদ্ভিদ থেকে ক্রম পর্যায়ে, এখানে উৎপাদক ব্র্যাকেটও দেবে, এটা হ্যাঁ ব্র্যাকেটে দেবে সবুজ উদ্ভিদ, যে পদ্ধতিতে খাদ্য শক্তি উৎপাদক থেকে ক্রম পর্যায়ে মানে ধাপে ধাপে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন প্রাণীগোষ্ঠীর মধ্যে একমুখী প্রবাহিত হয়, সেই শক্তি প্রবাহের ক্রমিক পর্যায়কে খাদ্য শৃঙ্খল বলে। একমুখী মানে এর শক্তি প্ল্যাঙ্কটনে যাবে, প্ল্যাঙ্কটনকে মাছ খেলে প্ল্যাঙ্কটনের শক্তি মাছে যাবে, মাছকে যদি মাছরাঙা খায় তো মাছের শক্তিটা মাছরাঙার মধ্যে যাবে। উল্টো কিন্তু হবে না, উল্টো কখনো হয়? উল্টো কোনোভাবেই হবে না, যে বেজের শক্তিটা সাপে চলে গেল, সাপের শক্তি ব্যাঙে গেল, ব্যাঙের শক্তি, এটা হবে না। ঘাসকে ফড়িং খায়, তাহলে ঘাসের শক্তি ফড়িংকে যাবে, তারপর এইদিকে ব্যাঙের মধ্যে শক্তি আসবে, তারপর সাপের মধ্যে যাবে, তারপর বেজির মধ্যে যাবে। তাহলে একমুখী এইরকমভাবে যাবে, উল্টো পথে কিন্তু যাবে না, তাই জন্য একমুখী বলা হচ্ছে এটাকে। ওকে, তাহলে আমি যে সংজ্ঞাটা দেখালাম সেটা করবে, বা এখানে একটা দিয়েছে যে খাদ্য শৃঙ্খলে একটা প্রাণী একবার অন্য উদ্ভিদ প্রাণীকে খাদ্য হিসাবে গ্রহণ করবে তখন সে খাদক, আবার পরে সেই প্রাণীটাই নিজেই হয়তো অন্য প্রাণীর খাদ্য হবে। ব্যাঙটা খাদক, খাদক কারণ ফড়িংকে খাচ্ছে, ব্যাঙ খাদক, কিন্তু পরে সেটা ব্যাঙে সাপের খাদ্য হয়ে যাচ্ছে, তাহলে এখনই খাদক, পরেও সাপের খাদ্য হয়ে গেল, তাহলে সাপটা খাদক হয়ে গেল। সাপটা খাদক, কিন্তু পরের মুহূর্তেই এইখানে দেখছি সাপটা খাদ্য হয়ে গেল আর ময়ূরটা খাদক হয়ে গেল, তাহলে পাল্টে যাচ্ছে এটা, এটাই বলছে। এরকম পর্যায়ক্রমিক খাদ্য খাদক সম্পর্কযুক্ত শৃঙ্খলকে খাদ্য শৃঙ্খল বলে। ওকে, এরকমভাবে লিখতে হবে এতটা। আর আমরা দেখলাম যে পর্যায়ক্রমে কিন্তু শক্তিটা যায়। কেমন? এবার এইখানে আমাদের যে ছবিটা দিয়েছে, এখানে বলছে অনেকগুলো খাদ্য শৃঙ্খল আছে, এই নামগুলো নিজেরা লিখবে। এখানে আমাদের সহায়িকার বইগুলোতে সবগুলো কিন্তু লেখা নেই, অনেকগুলো মিস রয়েছে, এখান থেকে দেখলে কিন্তু ভুল হতে পারে, তোমরা নিজেরা করবে। কেমন? একটা এখান থেকে করবে, দেখো ঘাস লিখবে বা সবুজ উদ্ভিদ, কেমন সবুজ উদ্ভিদ লিখবে, তীর চিহ্ন দেবে, তীর চিহ্ন দিয়ে লিখবে ফড়িং, কেমন? যেমন এখানে লিখেছে, দেখো একটা জিনিস তোমাদের দেখি, সবুজ উদ্ভিদ, তারপর দেবে ফড়িং, তীর চিহ্ন দিয়ে ব্যাঙ, তারপরে সাপ, তারপরে ময়ূর, দেখো এখানে দেওয়া আছে। তাহলে এটা হলো কেমন, ঘাস থেকে ফড়িং থেকে ব্যাঙ থেকে সাপ থেকে ময়ূর। আর একটা হবে দেখো কেমন, ঘাস থেকে হয়ে যাবে এখানে ইঁদুর, ইঁদুর থেকে এখানে হয়ে যাবে পেঁচা, কেমন, বা এখানে হয়ে যাবে বাজ পাখিও হতে পারে। ওকে, আবার এখানে দেখো ঘাসকে খাচ্ছে হরিণকে খাচ্ছে সিংহ, আবার ঘাসকে খাচ্ছে এখানে খরগোশকে খাচ্ছে এখানে বাজ পাখি, আবার ঘাসকে খাচ্ছে হরিণকে খাচ্ছে সিংহ, কেমন? নানা রকমভাবে কিন্তু অনেকগুলো শৃঙ্খল দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে এটা একটা, এখান থেকে এই পথে গিয়ে এরকম একটা, তাই না? ঘাস, তাকে ইঁদুর খাচ্ছে, তাকে যেমন ঈগল খেতে পারে সেরকম ঘাস, তারপরে ইঁদুরকে খাচ্ছে সাপ থেকে ময়ূর হতে পারে। তাহলে এই একটা, এই 2 নম্বর হয়ে গেল, এখান থেকে 3 নম্বর হয়ে গেল, এই 4 নম্বর হয়ে গেল, এই 5 নম্বর হয়ে গেল, এই 6 নম্বর হয়ে গেল। তাহলে 6টা কিন্তু খাদ্য শৃঙ্খল এখানে আছে।
বইয়ে আমাদের এখানে তো 5টা দিয়েছে, কিন্তু 5টা হবে না, এটা 6টা হবে। কেমন? তাহলে সেগুলো তোমরা কিন্তু গুনে গুনে লিখবে। এবার দেখো খাদ্য শৃঙ্খল কাকে বলে, ভালো করে করবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে বারবার বলছি, ভালো করে করবে। তার পাশাপাশি এখানে এখানে এই খাদ্য জাল কাকে বলে সেটাও ভালো করে করবে। খাদ্য জাল মানে ফুড ওয়েব। একই উদ্ভিদ বা প্রাণী খাদ্য খাদক সম্পর্কে যুক্ত হওয়ায় খাদ্য শৃঙ্খলগুলি একে অন্যের সঙ্গে যুক্ত হয়ে জালের মতো একটা ছবি তৈরি করেছে। পরস্পরের সঙ্গে সম্পর্ক আছে এমন খাদ্য শৃঙ্খলগুলো মিলে জালের মতো যে ছবি তৈরি করে তাকে খাদ্য জাল বলে। এতটা। যারা পুরোটা এখান থেকে এটা লিখতে পারবে না তারা চাইলে এই এখান থেকে শুরু করে এখানটা এই মানে এই লাইনটাও লিখতে পারো। তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে যুক্ত হয়ে খাদ্য জাল তৈরি করে। অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে, এই যে দেখতে পাচ্ছি অনেকগুলো নিজেদের মধ্যে সম্পর্ক রয়েছে, একে অপরের সঙ্গে যুক্ত আছে। এটা এরকমভাবেও হতে পারে, আবার এটা এই যে এটা এরকমভাবেও হতে পারে, বা এটা এরকমভাবে ঘুরে যেতে পারে, নানাভাবে হতে পারে। তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল পরস্পর যুক্ত হয়ে কী তৈরি করে? খাদ্য জাল তৈরি করে, জালের মতো ছড়িয়ে থাকে। ওকে, জালের মতো কিন্তু একে অপরের সঙ্গে এই খাদ্য শৃঙ্খলগুলো ছড়িয়ে থাকে। ওকে, তাহলে অনেকগুলো খাদ্য শৃঙ্খল একসঙ্গে কি তৈরি করছে? একসঙ্গে মিলে খাদ্য জাল তৈরি করছে। কেমন? এবার এখানে দেখো পরপর সাজিয়েছে। দেখো ছবিটাতে আমরা যখন দেখছি এরকম ছবি তৈরি হয়েছে, এই কেমন নিয়ে এইরকম একটা আমাদের কিন্তু তৈরি হচ্ছে। এইরকম আমি দেখাচ্ছি, যদি দেখি ত্রিভুজের মতো, বা ভালো করে বললে পিরামিডের, আসলে পিরামিডের মতো হয়। এখানে উৎপাদক, তারপরে প্রথম শ্রেণীর খাদক, তারপর দ্বিতীয় শ্রেণীর খাদক, তারপর তৃতীয় শ্রেণীর খাদক, চতুর্থ শ্রেণীর, পঞ্চম, ষষ্ঠ, এরকম ভাগ আছে। উৎপাদকের থেকে ওপরটা দেখো একটু ছোটো, এটা ছোটো হয়ে গেলো, আরও ছোটো হলো, আরও ছোটো হলো, আরও ছোটো হলো, আরও ছোটো হলো। কেন ছোটো হয়? কারণ দেখো পৃথিবীতে প্রচুর ঘাস আছে, তার থেকে ফড়িংয়ের সংখ্যা কম, ফড়িংয়ের থেকে ব্যাঙের সংখ্যা কম, ব্যাঙের থেকে সাপের সংখ্যা কম, সাপের থেকে ময়ূরের সংখ্যা কম, ময়ূরের থেকে বাঘের সংখ্যা কম। কেমন? যদি এমন হতো বাঘের সংখ্যা খুব বেশি, ময়ূর কম, তাহলে বাঘ কী খেয়ে বেঁচে থাকতো? মাংসাশী প্রাণীগুলো হয়তো কম, তাহলে বেশ বাঁচতে পারতো না। ফড়িং প্রচুর কম, কিন্তু ব্যাঙ প্রচুর বেশি, তাহলে ব্যাঙ কী খেয়ে বাঁচবে? পোকামাকড় যদি না থাকে তাহলে ব্যাঙ কী করে বাঁচবে? তাই না? তাহলে নিচের দিকে সংখ্যাগুলো বেশি হয়, যত উপরে যাব তত কিন্তু কমে। এটা খাদ্য পিরামিডের ছবি দিয়েছে, এটা পরপর পরপর, এটা কি পিরামিডের মতো দেখতে। কেমন? তাহলে প্রথম ধাপে যারা আছে বলবে খাদ্য শৃঙ্খলের বা খাদ্য পিরামিডের প্রথম ধাপ, এটা খাদ্য পিরামিডের মতো সাজিয়েছে। এই খাদ্য পিরামিডের প্রথম ধাপে যারা থাকে তাদের কি বলা হয়? উৎপাদক বলা হয়। তারপর দ্বিতীয় ধাপে কে আছে? প্রাথমিক খাদক বা প্রথম শ্রেণী খাদক। তৃতীয় ধাপে কে আছে? দ্বিতীয় শ্রেণীর খাদক। চতুর্থ ধাপে আছে তৃতীয় শ্রেণীর খাদক, পঞ্চম ধাপে আছে চতুর্থ শ্রেণীর খাদক, ষষ্ঠ ধাপে আছে সর্বোচ্চ শ্রেণীর খাদক। প্রথম আর দ্বিতীয় শ্রেণীর মধ্যে মিল কি? প্রথম আর দ্বিতীয়, তার মধ্যে মিল কি হবে বলো? প্রথম এবং দ্বিতীয়ের মধ্যে মিল কি? প্রথমটাতে দেখো উৎপাদক, প্রথম এবং দ্বিতীয় দুটোই হচ্ছে জীব, এটাও কিন্তু প্রাণ আছে, এরও প্রাণ আছে। তাহলে প্রথম এবং দ্বিতীয় ধাপের মধ্যে মিল হচ্ছে দুটোই হচ্ছে জীব। ওকে, অমিল কি? অমিল হচ্ছে এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে, মানে এরা হচ্ছে উৎপাদক, কিন্তু এরা হচ্ছে পরভোজী। কেমন? এরা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, তাই জন্য তো ঘাসকে খাচ্ছে, তাই না? দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপের মধ্যে, দ্বিতীয় থেকে ষষ্ঠ ধাপ মানে এখান থেকে শুরু করে এগুলো সবগুলোই হচ্ছে প্রাণী, সবগুলো হচ্ছে প্রাণী বা সবগুলোই জীব, সবগুলোই পরভোজী। এই 2 নম্বর ধাপ থেকে যারা উপরে আছে তারা কেউ নিজের খাবার তৈরি করতে পারে না, তারা অন্য প্রাণীকে বা উদ্ভিদকে, যেমন দ্বিতীয়টা উদ্ভিদকে খেয়ে বেঁচে থাকে, আর বাদবাকি সব এগুলো প্রাণীকে খেয়ে বেঁচে থাকে। এরা এই নিচেটাকে খেয়ে বেঁচে থাকে, ময়ূররা সাপকে খেয়ে বেঁচে থাকে, সাপটা ব্যাঙকে খেয়ে বেঁচে থাকে, ব্যাঙ ফড়িংকে খেয়ে বেঁচে থাকে। তাহলে সব প্রাণীগুলোকে খেয়ে কিন্তু বেঁচে থাকে, আর এটা উদ্ভিদকে খায়। দ্বিতীয়গুলো কি করে? দ্বিতীয় ধাপ মানে প্রথম শ্রেণীর খাদ্যগুলো উৎপাদককে খেয়ে বেঁচে থাকে। কেমন? তাহলে খাদ্য শৃঙ্খলে জীবেদের এক একটা আলাদা আলাদা ধাপে রাখা হয়েছে। একটা শৃঙ্খলের উদ্ভিদ আর প্রাণীদের এরকম নিচ থেকে উপরে ধাপে ধাপে, নিচ থেকে উপরে ধাপে ধাপে সাজানো হলে যে একটা ছবি তৈরি হয়, এটাকে বলা হয় খাদ্য পিরামিড। ভীষণ ইম্পর্টেন্ট, এই কয়েকটা সংজ্ঞা ভালো করে পড়বে। কেমন? খাদ্য পিরামিড হলো, আর এই খাদ্য পিরামিডের যে এক একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, এটা একটা ধাপ, অনেকগুলো ধাপ রয়েছে। এক একটা ধাপকে আমরা বলবো পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল তোমাদের পরীক্ষার জন্য, কেমন? পরীক্ষার জন্য ভালো করে এই প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক, সর্বোচ্চ খাদক, এগুলো তো পড়বেই।
কিন্তু খাদ্য শৃঙ্খল কাকে বলে, ভালো করে করবে। খাদ্য শৃঙ্খল কাকে বলে, উৎপাদক ভালো করে করবে। কেমন? তারপরে এখানে ট্রপিক লেভেল বা পুষ্টি স্তর দেখলাম আমরা, খাদ্য পিরামিড, এগুলো ভালো করে করবে। আর খাদ্য জাল, কেমন? খাদ্য জালটা আমি বইয়ে দেখিয়ে দিলাম, খাদ্য জালটা ভালো করে করবে। এই কয়েকটা প্রশ্ন ভালো করে করবে। কেমন? খাদ্য শৃঙ্খল, খাদ্য জাল, খাদ্য পিরামিড আর পুষ্টি স্তর বা ট্রপিক লেভেল, এই কয়েকটা ভালো করে করবে। কেমন? উৎপাদকটাও করবে। এই কয়েকটার মধ্যে দেখবে একটা প্রশ্ন তোমরা কিন্তু কমন পাবেই পাবে। কেমন? তাহলে খাদ্য পিরামিডের এক একটা ধাপ, সেটাকে আমরা বলবো যে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল। কেমন? আর খাদ্য জাল তো এখানে দেওয়া হয়েছে বইয়ে, এই যে এখানে আমি দেখিয়ে দিলাম তোমাদের। এবার একটা প্রশ্ন করি, এই যে উৎপাদক ঘাস, ঘাসকে যখন ফড়িং খাচ্ছে, ঘাসের পুরো শক্তি কি ফড়িং পাচ্ছে? বা ফড়িংকে যখন ব্যাঙ খাচ্ছে, ফড়িংয়ের পুরো শক্তি কি ব্যাঙ পাচ্ছে? বা ব্যাঙকে যখন সাপ খাচ্ছে, পুরো ব্যাঙের শক্তিটাই কি সাপের পেটে যাচ্ছে? পুরো শক্তি কিন্তু যায় না। কেমন? পুরো শক্তি কিন্তু পাওয়া যায় না, না লিখেছি। আসলে উদ্ভিদরা নিজের দেহে খাদ্য তৈরি করার সময় সূর্যের শক্তি যে অংশ শোষণ করে তার বেশ কিছুটা নিজেদের দেহে জমা করে রাখতে পারে বা দেহ গঠনের কাজে লাগে। উদ্ভিদরা নিজেদের দেহটাও তো গঠন করতে হবে, তাহলে সেখানে কিছু শক্তি খরচ হবে। উৎপাদক বা সবুজ উদ্ভিদের দেহে জমে থাকা প্রায় 10% শক্তি পরবর্তী ট্রপিক লেভেলে তৃণভোজী প্রাণীরা খাবারের মাধ্যমে গ্রহণ করে। তাহলে একটা গাছ, সে সৌরশক্তি গ্রহণ করলো, নিজে খাবারটা তার মধ্যে জমা হলো, সৌরশক্তিটাকে স্মৃতিশক্তি হিসেবে জমা রাখলো, গাছ খাবার তৈরি করার সময় সূর্যের কিছুটা অংশ গ্রহণ করে খাবার তৈরি করলো। যে খাবারটা তৈরি করলো একটা গাছ, সেটাকে, সেই গাছটা, সেই গাছের শক্তিটাকে আমি 100% ধরলাম। তাহলে গাছ থেকে যখন শক্তিটা কার মধ্যে যাবে? ফড়িংয়ের মধ্যে যাবে, তখন তার 10% যাবে, 10%। তাহলে 100-র 10% মানে 10 যাবে, শুধু 10 যাবে। আবার ফড়িংকে যখন খাবে, কে খাবে? ফড়িংকে কে খাবে? ব্যাঙ। তাহলে তার 10 ভাগ, 100-র 10 ভাগের 1 ভাগ কত? 100-র 10 ভাগের 1 ভাগ, তাই তো? 10 ভাগের 100, 10% মানে কি? 10-এর 100, তাহলে 10 ভাগ 10 গেল। সেরকম 10কে আবার 10%, 0 কেটে গেল, তাহলে 1, শুধু 1 যাবে। তাহলে এর কাছে যদি 100 ক্যালোরি শক্তি থাকে, এর কাছে যদি 100 জুল শক্তি থাকে, এর কাছে 10 জুল যাবে, এর কাছে 1 জুল যাবে। এরপরে ব্যাঙ থেকে আবার এটাকে 10, মানে 10 দিয়ে ভাগ হবে, সোজা কথায় 10% না, 10 দিয়ে ভাগ হবে, 10 ভাগ। তাহলে 100কে 10 দিয়ে ভাগ করলে 10 হলো, 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হলো। ব্যাঙকে যখন সাপ খাবে, তখন 0.1 জুল শক্তি যাবে। সাপকে যখন ময়ূর খাবে, তখন আরও 10 দিয়ে ভাগ হবে, তাহলে 0.01 জুল হবে। এরকম করে 10 করে কমবে। এখানে যদি 200 দেওয়া থাকতো, তাহলে সেই 10 দিয়ে ভাগ করতে হবে। এখানে যদি 1000 থাকে, তবু 10 দিয়ে ভাগ করে যাবে, এমনি করে শক্তিটা কিন্তু যাবে। তাহলে কত শক্তি যায়? শুধু 10%, 10% শক্তি যায়। আর বাকি 90% তাদের দেহ গঠনের কাজে কিন্তু লাগে। কেমন? এই যে সূত্র, যে 10%ই যে শক্তি যাচ্ছে, সেটা কোন বিজ্ঞানী দিয়েছিলেন? রেমন্ড লিন্ডেম্যান। এটা কিন্তু অনেক স্কুলে, প্রায় 90টা 100টা স্কুলের মধ্যে 90% স্কুলেই কিন্তু দেখবে প্রশ্নটা আসবে। 10% সূত্রটি কে দিয়েছিলেন? রেমন্ড লিন্ডেম্যান, বা শুধু লিন্ডেম্যান। 10% সূত্রটি লেখো, তখন তোমরা এটা লিখবে। ভালো করে করবে, কেমন? দারুণ ইম্পর্টেন্ট। ডাবল স্টার দেবে, 3টে স্টার দিয়ে দাও। প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি, মানে যে শক্তিটা তারা পাচ্ছে, তার প্রায় 10% পরবর্তী পুষ্টি স্তরে, মানে পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করে। তাহলে 10% শক্তি শুধু তাদের যায়। দেখো এখানে দেওয়া হয়েছে, খাদ্য শৃঙ্খলের প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবেদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। তাহলে কতটুকু শক্তি যাবে? লিন্ডেম্যান কি বলেছে? লিন্ডেম্যান বলেছে শুধু 10% শক্তি যাবে। রায়মার্টিনে দেখো 186 পাতায় দেওয়া হয়েছে, প্রতিটি পুষ্টি স্তরে গৃহীত শক্তি 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে, আর সেটুকুই পরবর্তী পুষ্টি স্তরে জীবেরা গ্রহণ করতে পারে। তাহলে ঘাস থেকে যে শক্তিটা হরিণের পেটে যায়, কেমন? তখন ঘাসের পুরো শক্তিটা যায় না, 10% শক্তি হরিণের পেটে যায়। হরিণের পেটে যে শক্তিটা আসলো, তার 10 ভাগের 1 ভাগ, 100 ভাগের 10 ভাগ মানে 10 ভাগের 1 ভাগ, সেটা হরিণকে যখন বাঘ খাবে, তখন সেই বাঘের পেটে যাবে। কেমন? তাহলে 10% শক্তি যায়, বাকি 90% শক্তি কিন্তু স্থানান্তকরণ হয় না, মানে ট্রান্সফার হয় না। ভালো করে কিন্তু 10% সূত্রটা দেখে যাবে। কেমন? তাহলে আমাদের এখানে একটা প্রশ্ন,
আর একটা প্রশ্ন, এটা জাস্ট একটু এমনি দেখে নিও। অনেক সময় আমাদের প্রশ্ন বিচিত্রতেও দেয় যে 90% শক্তি তাহলে কী হয়, কী হয় তাহলে বাকি শক্তিটা যায় না, স্থানান্তর হয় না, শুধু 10%ই শক্তি পরপর ধাপে 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 যায়। মানে এই ঘাসের 10% শক্তি ফড়িংয়ে যাবে, ফড়িংকে ব্যাং খেলে তার 10 ভাগ যাবে, তার 10 ভাগ যাবে সাপের মধ্যে, সাপের শক্তির 10 ভাগের 1 ভাগ, মানে 10 ভাগ, 100-র মধ্যে 10 ভাগ যাবে ময়ূরের মধ্যে, তার ময়ূরের 10 ভাগ যাবে বাঘের মধ্যে, তার বাকি 90 ভাগ শক্তি কী হয়? তাহলে এক পুষ্টিস্তর থেকে পরবর্তী পুষ্টিস্তরে খাদ্য হিসাবে ব্যবহৃত হওয়ার সময় শক্তির একটা অংশ নানান শারীরবৃত্তীয় কাজে খরচ হয়। তাদের নানা রকম হাঁটা চলা, এগুলোতে শক্তি লাগে, তাদের দেহ গঠনের কাজে লাগছে, বা নানা রকম শারীরবৃত্তীয় কাজগুলো করার জন্য হাঁটা চলা বা অন্যান্য চলন গমনে কাজে লাগছে, সেগুলো কিন্তু অন্য পুষ্টিস্তরে যেতে পারছে না। আর কি, পুষ্টিস্তরের অন্তর্গত জীবেরা মরে যায়, মরার পর পচা গলা মৃতদেহ মাটিতে মিশে গেলে পরবর্তী পুষ্টিস্তরের জীবেরা ওই শক্তি কিন্তু ব্যবহার করতে পারে না। এবার এখানে দেখো এই 4টে জিনিস ছোট ছোট করে রায়মার্টিনে দেওয়া হয়েছে। রায়মার্টিন একদম ছোট করে বলেছে, দেখো বাকি 90% শক্তি যায় না কেন? কারণ নানান শারীরবৃত্তীয় কাজ, চলন গমন, রেচন, জনন, শ্বাসকার্য চালাচ্ছে, শ্বসন, সেগুলোতে খরচ হয়। দেহের তাপটাকেও ধরে রাখতে হয়, তাই না? তাই তাপ উৎপাদন, বিভিন্ন বিপাকীয় ক্রিয়া চালাতেও কিছুটা শক্তি খরচ হয়। কোনো প্রাণী যখন মারা যায় তার দেহে সঞ্চিত শক্তি ব্যবহৃত হতে পারে না, অণুজীবগুলো ভেঙে মাটির মধ্যে বা পরিবেশে ফিরিয়ে দেয়, সেটা কিন্তু পরবর্তী পুষ্টিস্তরে যেতে পারে না। তাহলে এই 4টে পয়েন্ট তোমরা চাইলে এই লিখতে পারো। কেমন? এখানে 4টে পয়েন্ট দিয়েছে, এখানে এই 4টে পয়েন্ট তোমরা বসাতে পারো। কেমন? আমরা এখানে পেজ নাম্বার 95 পর্যন্ত আলোচনা করলাম। এরপরে আমাদের আর একটা বা দুটো, কেমন, একটা ক্লাসের মধ্যে হয়ে যাবে, তাহলে আমরা চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। কেমন? আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা প্রথমবার চ্যানেলে এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। কেমন? আমাদের দেখো এই যে আমরা শুরু করেছিলাম, আমাদের শিলা খনিজ চ্যাপ্টার নাম্বার 4 হয়ে গেছে, দেখবে মাপযোগ বা পরিমাপ সেটাও হয়ে গেছে, সেখানে আমি নোটস দিয়েছি, খাতা থেকে কোশ্চেন আনসার দেখিয়ে দিয়েছি, এবং বল ও শক্তির প্রাথমিক ধারণা, এখান থেকে আমাদের 4টে ক্লাস হয়ে গেল, আর একটা ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। যারা এই 3টে চ্যাপ্টার ক্লাস দেখোনি অবশ্যই আমাদের চ্যানেলে যাবে, চ্যানেলের প্লেলিস্ট অপশানে যাবে, সেই প্লেলিস্ট অপশানে গেলে দেখবে প্লেলিস্ট পাবে, পরপর ওঠাবে, নিয়ে নিচে দেখবে ক্লাস 6-এর একটা পরিবেশের প্লেলিস্ট পাবে, সেটাতে ক্লিক করবে, পরপর ক্লাস পেয়ে যাবে। এই 3টে চ্যাপ্টার তাহলে তোমরা দেখিয়ে নিও। কেমন? আর 2টো চ্যাপ্টার পড়ে থাকলেও সেটাও কিন্তু আমরা তাড়াতাড়ি করে দেবো। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, সবাইকে অল দ্য ভেরি বেস্ট।